যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য বানিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো বাবা টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবা টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। প্রথমত, মায়াকে ডিভোর্স দেবে। দ্বিতীয়ত, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাব ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালে পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বেঁধে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ের সাথে। সুন্দর একটি গার্লফ্রেন্ড ছিল ওর। বিয়ের কথা শুনি সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলভি কোথায় রাখবে? আলভির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্টে থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনও আগের মতোই হ্যাংলা পাতলা, রোগা পটকা ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতে হতো মায়াকে। গিলতে চাইতো না, উগলে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলে খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো পানির ওপর। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো! ছি ছি, এখন ওই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরে আলভি শান্তি পায়নি। খাচ্চুন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আলভি। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়লো। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে, আর ওর পুরো মুখ শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রাই সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল, ফর্সা গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি। একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আবার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে। মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম। মাঝখানে কোথা থেকে এই লম্বা চৌড়া খাম্মা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর আসলো, আর এসেই তার প্রেমে পড়লো আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকে এখন আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটাকে বাড়িতে এসেছে কেন? আলভি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছরে দেশ।
তখন ছিল শুকনো ছিমছাম গরনের, গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি, সিল্কের চুলগুলো স্টাইলিশভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ে রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে আলভিকে না চেনাটাই স্বাভাবিক ব্যাপার। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথা আর মুখ লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করত, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখে ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটা কে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাহিরে থেকে, এখন মনে পড়েছে। ওই লোকটা কে আব্বু? মায়ের কথা শুনে পেছনে ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনও যে ব্যাগ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ের। অষ্টমে ঝুঁকে ওয়াক ওয়াক শুরু করে, বমি করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথে বইয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম। কোনো ব্যাপার না, এটুকু সহ্য করা যায়। এত সুন্দর বউটাকে তোর মারা যাবে না। কি হলো আব্বু, বলছো না কেন? লোকটা কে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন। ওটা আলভি? আলভি নামটা শুনতেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় অসুমের দিকে। ওটা আলভি ছিল? সেই আলভি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ের সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে? কই, তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকে আসলো নাকি আরও আগে এসেছে? মায়ের মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে, আগে তো বললে না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ? এটা আমাদের আলভি? হ্যাঁ, ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসতে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলছিল তার জন্য। এতগুলো বছর এত বুঝিয়েও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। হুম। ভালোই হয়েছে, আমার নাতিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখে আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভিকে ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়ের সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল। মায়া আলফিনা, বাবা মায়ের তৃতীয় সন্তান, বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ের বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে, মেঝো মায়ের ফুপু আনচারা, আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ের দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ, আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করেছিল, ধরতে না পেরে ছুরি মেরেছিল, আর ছুড়ে দিতে হঠাৎ আলভি সামনে চলে আসে আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে
আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়েছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনি, উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও এই ছেলের জন্ম থেকে নির্লজ্জ প্রোম্যাক্স। এর লজ্জা শরম কোনো দিন ছিল না, আর এখনও হয়নি বোধহয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমেই। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলবি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বচ্চাত মাইয়া আসার সাথে সাথেই দিলিম মাথায় ডিম ভাঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়ায়া। চোখ দুটো বড় বড় করে আলফির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলফি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় 13 বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমে চারুদিকে নজর বোলাতে বোলাতে চোখ যায় বেডের পাশে দেয়ালের দিকে। চোখ দুটো ছানা পড়া হয়ে যায় দেয়ালে টাঙানো ফটোগুলো দেখে। সেই 14, 15, 16 বছর বয়সের ফটোগুলো এখনও দেওয়ালে টানানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনও দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলভির। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন, দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এটা ওর ফটো, এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে, নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরের মতো লাগছে এখন, আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে আগের মায়ের সাথে এই মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথে খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গোলুমোলু গায়ের গড়ন, যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা সিল্কি শাইনি, একদম পরিপাটি গেট আপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকে অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখনও বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবনসঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখেনি? কেন যে একটাবার দেশে আসেনি? যদি আসতো দেখতো তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। 2-3 বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানী কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দিবে। সুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে? আমি মায়ার সাথেই সংসার করব। মেইলে বাবাকে যা যা বলেছিল তারপর এই কথাগুলো বলা ওর পক্ষে অসম্ভব। এখন বলো মহা টেনশনে, কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে আরভি আরেকবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। একসাথেই সাথে সাথে রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করলো। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে। মাহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি। সোফায় গিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা?
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট, গায়ে পরনে 3/4 প্যান্ট, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মোছেনি, হাতে গলার দিকে পানির ফোঁটা এখনো বিদ্যমান। আলভির সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারিনি, এখানে তো নেই, কি আর করার। হেঁটে মায়ের পাশে এসে বসে, এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টলমলে চোখে ছেলের মুখের দিকে তাকান। তার 16 বছরের কিশোর ছেলে আজ 29 বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল। যখন জার্মানি চলে গেল, চুপ করে তার দুফোঁটা চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ল। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ, এখন বলো কেমন আছো? ভালো। ভীষণ মিস করেছো আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান। তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? দুই হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে, দাদিকে জড়িয়ে ধরে বলে। তুমি কেমন আছো দাদু? দাদি আলফিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়, তুই ধরবি না আমাকে, ছুবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগে, আমি তোর দাদু নয়। এত রাগ, এত অভিমান। যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখন বেশি সুন্দরী দেখা যায়। একটাও কালো চুল নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরো মারাত্মক সুন্দরী লাগছে। শর্ত মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। বিদেশিদের গিয়ে তোর এই বাণী শোনা, ওরা গলে যাবে। রাগ করছো কেন? আমার দিকে তাকাও একটু। বলছি না আমাকে ছাড়তে, সর আমার কাছ থেকে। এই যে ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু ডাকলেও আর ধরবো না। ধরতে হবে না, ছাড় তুই। আলভি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর উপর। ধরার সাথে সাথে ছেদ করে উঠেছে। লাঠি দিয়ে যে বাড়ি মারেনি এটাই অনেক। আর মা আর দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় মা? ভালো, তুমি কেমন আছো? ভালো। আর কি বলবে? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক নজর বোলায়। আলতাফ মাহমুদ বলেন, কাউকে খুঁজছো? বাবার কথা শুনে সেদিকে তাকায়। বাড়ির আর সবাই কোথায়? ভাইয়ার মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে, উনি কে? ওনাকে তো চিনলাম না। সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সানজিদা, মাহিরের ওয়াইফ। ভাইয়া বিয়ে করেছে? অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলেন, শুধু বিয়ে করেনি, 3 বছরের একটা মেয়ে আছে। ছোট ভাই মাহিনের দিকে তাকায় আলফি। মাহিন এর কোলে একটা ছোট বাচ্চা মেয়ে বসে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটাকে ওদের বাড়িতে কেন এসেছে। হাত দিয়ে দেখিয়ে বলে, ও ভাইয়ার মেয়ে? হ্যাঁ। আলফি 2 হাত বাড়িয়ে ডাকে, মামুনি আমার কাছে আসো। বাচ্চাটা আসে না, বরং চাচুকে আঁকড়ে ধরে। আলফি আবার ডাকে, মামুনি চাচ্চুর কাছে আসো। মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচ্চু, ও যে বিদেশে থাকে না, তোমার বড় চাচ্চু, সেই উনি। যাও চাচ্চুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলভি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে। তুলতুলে নরম তুলোর মতো ছোট্ট দেহখানা, গাল দুটো যেন শিমুল তুলো। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ের শরীরও এমন নরম তুলতুলে ছিল। এখনো কি এমন নরম তুলতুলে আছে নাকি শক্ত হয়ে গেছে? ছুলেই বুঝতে পারবে। নাম কি তোমার আম্মু? মানতাসা। মান্তাসা? হুম। তোমার মতো তোমার নামও সুন্দর। মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ কে সুন্দরী বলে ভীষণ খুশি হয়। কেমন আছেন ভাবি? ভালো, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে। তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি। ভালো আছি।
এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? পড়াশোনা কেমন চলছে? ভালোই। কোন ইয়ার? ফাইনাল। সবাই আলভিকে দেখে ভীষণ অবাকি হচ্ছে। আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই একবারই হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মেহবুবা মেহের বলেন, আলভি, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। খাবার খেয়ে নাও, তারপর সকলের সাথে কথা বলবে। ঐশী, চলো। বড় জায়ের সাথে সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী রহমান। পেছন পেছন যায় আলভি। ওর কেমন যেন আনন্দ হচ্ছে ভীষণ। খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না, তবুও খুশি খুশি লাগছে। চেয়ার টেনে বসে আলভি। মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয়। এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পরপর। কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করলো আলভি। এতগুলো বছর পর মা চাচির হাতে রান্না অমৃতের মতো লাগছে। যত যাই হোক, এতগুলো বছর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তোমরাও খাও। খাবো, তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হয় হক চকিয়ে যায় মাহির। এভাবে সে জাপটে ধরবে কল্পনা করেনি। গম্ভীর স্বরে বলে, ভালো। ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। কেমন আছো চাচু? ভালো, তুমি কেমন? এই তো ভালো। আলতাফ মাহমুদ বলেন, সবাই ওখানে উপস্থিত আছে, যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও, নিজেও মুক্ত হও। আচ্ছা, ডাকো মায়াকে। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল। আলভি ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে। এত খুশি রাগ ওঠে মাহিরের। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটো লাগিয়ে দিতে। মায়া, ড্রয়িং রুমে আয়। গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ। সাথে সাথে একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মান্তাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদা ভাই, মায়া আন্টি চলে এসেছে। মান্তাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। কোথায় মায়া? এটা তো অন্য একটা মেয়ে। মান্তাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মান্তাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মাহবুবা মেহের বলেন, মায়া, তোমাকে যা করতে বলেছিলাম করেছো? মায়া মাথা নাড়ায়। ফট করে ডান হাতটা তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলভি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? এই মায়ের চুলগুলো সেই ছোট মায়ের চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। গায়ের রং শ্যাম বর্ণের। ছোট মায়ের মতোই দুই হাতে মাটি আটকে রয়েছে। এটার বউ? তাহলে কাকে দেখে ক্রাশ হলো? কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো? ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায়। ওর ফর্সা বউটা এমন শ্যামবর্ণের হলো কিভাবে? বেচারা এখন হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আহ, কেউ বাঁচাও। ওই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি। এই তো সেই মায়া যাকে প্রথম দেখে ক্রাশ খেলো। এই মায়া, ওই মায়া, দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে? আলভি মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কে? ওটা কে? ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ। মায়াকেও চিনতে পারছে না। ঐশী রহমান বলেন, এই মায়া আমাদের বাড়ির কাজের মেয়ে, আর ওই মায়া এই বাড়ির মেয়ে। বুক থেকে হাত সরিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে আলভি। বাঁচা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি। নিজের বউকেই নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ। মায়া একবারও আলভির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলভি তাকিয়ে থাকে মায়ের দিকে। ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা। একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। সবাই উপস্থিত আছে, যখন যা করার দ্রুত করো। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলার তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না। কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। এতক্ষণ ধরে বক বক করছো আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই। 10 সেকেন্ড সময় লাগবে, বলো তাড়াতাড়ি। বলতে পারবো না আমি এখন। আমি এখন ঘুমাবো। সারা দুপুর বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই। বলেই হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময় বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভর দুপুরবেলা বলছে গুড নাইট। যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য।
পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলভি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখনই নাইট, সেটা হোক সকাল, দুপুর, বিকেল বা রাত। সবাইকে আবারও গুড নাইট। বলে সকলের দিকে নজর বোলায়। মায়া এখনও নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। সকলে চোখমুখ গম্ভীর, থমথমে শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলভি, আলভি পরের কথা না শুনে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলে চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর উপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া ফর্সা সুন্দরী দেখে যে আলভি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলভির বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ, যে সবসময় নিজেকে সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলোবালি ময়লা লাগবে না। হোক সে শ্যামবর্ণের, কালো বা ফর্সা, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলোবালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলভির ছোট মায়ের কথা স্মরণ হয়েছিল। ছোট মায়াও ঠিক এই মায়ের বেশ ধরেই থাকতো, হাতে পায়ে গায়ে মাটি বালি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি, এখনও বোধহয় বাড়ির বাহিরে বাগানে রোদে মাটিতে বসে থাকে, রোদে পড়ে কালো হয়ে গেছে। এমন একজন অগোছালো মানুষের সাথে আলভি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গোছালো পরিপাটি হতে হবে। ফর্সা না হলেও চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে, এসি অন করে খাটে উঠে শুয়ে পড়ে উপর হয়ে। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এত পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়ার জন্মের পর বেশ খুশি হয়েছিল, দ্বিতীয় বোন হয়। সেভাবে কোলে নিতে না পারলেও আদর করত, ভালোবাসত। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দের হয়ে উঠতে থাকে। আলভি যেসব বিষয় অপছন্দ করত সেসব গুণ মায়ের মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ভেয়ে ভেয়ে করে কান্না করার স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বলেও কেঁদে উঠত, বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলভি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে স্কচ টেপ লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কোলে নিলে কোলে উঠে থাকতে চাইতো না, কেঁদে কুটে তখনই কোল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথে পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথে এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারেই, দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো। তাও কি খায়? কান্না করে বাড়ি মাথায় তুলতো, খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতে নাগালে পানি পেলেই ফ্লোরে ঢেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডাইপার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না, কোনোভাবেই এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা পেলেই দৌড়ে বাড়ির বাহিরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখাতো। এইসব দেখে আলভির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ের এইসব বাড়তেই থাকে। ন্যাকামি, আহ্লাদীপনা আর জেদ হয় সঙ্গী। আলভির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ের তখন 4 বছর বয়স, আলভি 12 বছর বয়সী। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে আলভি। একটু পরে খেলতে খেলতে ও রুমে আসে। মায়া রুমে আলভিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে হঠাৎ ওয়াশরুমে চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জোরে জোরে ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেহে নিচে থাকায় মায়ার ডাক শুনতে পায় না। মায়া নিজেই কোনো রকমে ডাইপার খুলে ফেলে, খাট থেকে নামতে নামতে কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। রুমের চারদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন বাঁধিয়ে যায়। আজকে কিছু করেনি, স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে, টাওয়ালটা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিত হয়ে। সাথে সাথে আবার লাফিয়ে ওঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পটি করে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথা চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল।
1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরও কয়েকবার বমি করে দেয় ঘৃণায়। ঘানা মুছে ভেজা প্যান্ট চেঞ্জ না করে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? কেন, মায়া আবার কি করেছে? ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও ও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি ওর টয়লেট মনে হয়? আবার বিছানা পায়খানা করে দিয়েছে। আমি না দেখে সেই পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলভির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মাহিদ। আলভির রাগ আরও বেড়ে যায়। হাসছিস কেন? ধরে কিন্তু আসানো আরবো তোকে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ঐশী রহমান আলভিকে বাহিরে রেখে ও রুমে প্রবেশ করেন। দেখেন বিছানায় মায়ের পটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ের কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখেও দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুমে স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে। আলভি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয়। আবার সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলভি। চোখের সামনে সহ্যই করতে পারে না। দেখলে এর আগে শরীর রেডি করে। সেদিনই সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল। ওই চুল নিয়ে থাকতে ঘৃণা হচ্ছিল, বারবার বমি আসছিল। এমনিতেই মায়াকে পছন্দ করতো না, সেদিন থেকে যেন ওর শত্রুই হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরও একরোখা জেদি হয়ে ওঠে। এই মায়াকে কেউ পরিষ্কার পরিপাটি করে রাখতে পারে না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই মায়াকে বকতো না কেউ। সেভাবে জোরে ধমক দিয়ে কথা বলতো না কখনো। সকলের আদরে ছিল, তাই তো আরও লাই পেত। কিন্ডার গার্ডেনে ভর্তি করানো হয় মেহবুবা মেহের, নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়ের 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলভি ওর স্কুল ফ্রেন্ডদের নিজের বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের উপর ল্যাটা দিয়ে বসে আছে। ঘাড়ের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখ ঢেকে ফেলেছে প্রায়। গায়ের জামায় মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে। মুখে মাটি, হাতেও মাটি। এ মেয়ে বোধহয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথ শিশু বসে আছে। আলভিকে দেখে ডেকে ওঠে। পাশ থেকে আলভির একটা ফ্রেন্ড বলে। আলভি কটমট করে তাকিয়ে থাকে মায়ের দিকে দৃষ্টি রেখে রাগ ঈশ্বরে বলে, ও বুয়ার মেয়ে না, ও নিজেই এই বাড়ির বুয়া প্লাস মারি। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় আলভি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। বার কয়েক পেছন ফিরে মায়ের দিকে তাকায়। এত ছোট মেয়ে এই বাড়ির বুয়া প্লাস মালি কাজ করে কিভাবে? আলভি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মেহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে। ঐশী রহমান ভাবছেন মায়া তো ওর মায়ের সাথে রয়েছে, তাই তিনি বর সাথে রান্না করছেন। আলভি ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবা মেহের মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলভির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাহিরে বেরিয়ে আসেন। আলভির কথা হলো মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্তশিষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানেই সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে। দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে। ও কেন এরকম পাগলের বেশে ধরে থাকবে? শাকচুন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে পুতুলের মতো দেখা যায়। সে মেয়ে ধরে থাকে পেতনির রূপ। এরকম দেখলে কার না রাগ উঠবে? আলভির মাঝে মধ্যে ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনেও আর খুলতে না পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকে হয়ে যায় রাস্তাকন্যা। আলভি বরাবর গোছানো পরিপাটি একজন ছেলে। এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুলওয়ালা কোনো মানুষ দেখলেই ওর হাত নিষ্পিস করত চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সবসময় তেমন মানুষ পছন্দ করত। মায়ের বয়স 7 পেরিয়ে 8 হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতে বসে থাকে না বেশি, তবে চুলগুলো এখনও আগের মতোই করে রাখে। সেই সাথে ভীষণ অগোছালো। ক্লাস 10-এ ওঠার পরেই সুন্দরী গোছানো পরিপাটি স্টাইলিস্ট ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলভি। মিলার স্বভাব একদম আলভির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলভি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুফু ফুফা আর ফুফাতো ভাই বোন।
আলভির কোনো কথা কেউ শোনে না। ওই দিনই জোর করে মায়ের সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অবধি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এভাবে বিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে ক্ষোভে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসেবে মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দের পেতনিকে কে বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাহিরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, জীবনে এই বাড়িতে আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুফু ফুফা ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে এটাই ভাবে সবাই, কিন্তু কিছুই ঠিক হয় না। আলভির রাগ যে দিন দিন বাড়তেই থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবু অমন মায়ের সাথে থাকবে না। যাকে দুই চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখন ওই ছোট মাথায় অত কিছু ধরতো না। যে চেপে থাকতো থাকতেই এতগুলো বছর পার করেছে। মায়াকে নিয়ে কখনোই ভাবতেও চায়নি, ভাবেও নি। আর এখন বাবার মেল পর পর শর্ত দিয়ে দেশে এসেছে। ওর ভাবনায় ছিল মায়া এখনও আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ড্রয়িং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহি রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলভি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে? এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি, আরও দেওয়া বাকি আছে। আহনাব মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলভি মেইলে যা যা বলেছিল এখন তো তার কিছুই করছে না। কেমন গাছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোনো কথা বাড়ান না। ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলভি নিজের মাথা আর মুখের ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়ের নিজেও নিজের রুমে চলে যায়। আলভির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলবিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মায়ার সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলবিকে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলেছে, বিয়ে কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম। আলবি এখন আমাদের সামনে আছে, সবাই বোঝালে বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই। তোমাকে আমি শুধু একটাই বলছিলাম, আলভি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য। আর যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। আলভি যেই শর্তগুলো দিয়েছে সেই সব তোমাকে বলিনি আমি। ও আমাকে ওয়াদা করছিল ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না, ওকে বলতেও পারবো না। একটাবার ভেবে দেখতে, ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে মায়াকে তালাক দেবে। আমরা কেউ কিছু পারবো না। যদি বলি তাহলে ও দেশে আসবেই না। তাই আমাকে ওয়াদা করিয়েছে ও। ওকে আমার আর কিছু বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিবে, নিজেও মুক্ত হোক। মায়ের জন্য আমি ওর চেয়ে 1000 গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন। তারা নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছে। ছেলে ইংল্যান্ডে থাকে, ওখানে নিজস্ব বিজনেস আছে। দেখতে আলভির চেয়ে বেশি সুদর্শন। খোঁজখবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ের আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলভি মায়াকে তালাক দিলেই ওই ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজের হাতে। মায়ের জীবনটা দুর্দর্শ করে তুলছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলভির। দুদিন ঘুমাতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদেই পেট চোচো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে, ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবে অবাক হয়। এর আগে কোনোদিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়। সেখানে গত রাতে একবার ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। ব্যালকনি থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20 মিনিটেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার থিক ওয়াটার প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়াল আর প্যান্ট টি শার্ট বেলকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়। এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়। মায়ের রুম কোনটা? সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে।
কপাল ভ্রু কুচকে যায় আলভির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই ভাবে বসে আছে কেন? আলভিকে দেখে মান্তাসা বলে, বড় আপু এসে গেছে। সবাই আলভির দিকে তাকায়, মায়া তাকায়। আলভি আর মায়ের চোখাচোখি হয়। মায়ের চোখ মুখ মলিন শুকনো, রাতে হয়তো ঘুমায়নি। মায়া চোখ নামিয়ে নিচের দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার, ঢিপ ঢিপ করছে বুকের ভেতর, হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহমুদ যেতে দেয়নি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলভির গম্ভীর স্বর, হুম। তাহলে বলো এখন কি? যা বলার জন্য এসেছো। আলভি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ের দিকে তাকায় আবার, জড়সড় হয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রি পিস, ওনা দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে আম্মু, খেতে দাও।